হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসানাত। আজকের ভিডিও লেকচারে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার টপিক এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। এবং এই এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের যে আলোচনার আমার মেইন ফোকাস থাকবে ইনসুলিনের উপরে। আমি ফিজিওলজি অফ ইনসুলিন নিয়ে আলোচনাটা করব। আপনারা জানেন যে ইনসুলিনটা কেন এত গুরুত্বপূর্ণ, ওয়াই মাস ডক্টরস আর সো মাচ কনসার্ন অ্যাবাউট দ্য ইনসুলিন। কারণ ওয়ার্ল্ড ওয়াইডই বলা যায় যে ডায়াবেটিস ইজ ভেরি কমন and it is very much prevalent both in our country and definitely to the worldwide. So এবং এই রোগটার সাথে কিন্তু ইনসুলিন ওতপ্রোতভাবে জড়িত। তো ভবিষ্যতে ডায়াবেটিস সম্পর্কে যদি আমরা ভালো জানতে চাই তাহলে কিন্তু ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ইনসুলিনের ফিজিওলজিটা বুঝতে হবে ক্লিয়ারলি। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত প্যানক্রিয়াস আপনারা জানেন ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড। তার মানে এটার এক্সোক্রাইন পার্ট আছে এবং এন্ডোক্রাইন পার্ট আছে। আপনারা জানেন যে এক্সোক্রাইন পার্টের তারা হচ্ছে যেটা এনজাইম রিলিজ করে, ওকে, যেটাকে আমরা বলছি এক্সোক্রাইন প্যানক্রিয়াস অর্থাৎ প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন হচ্ছে। তো সেটা আমাদের আজকে আলোচনার বিষয় না। এটার যে এন্ডোক্রাইন পার্ট সেটাকে আমরা বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স that is ovoid a small cluster of cells। তাহলে আইলেটস গুলো কি? যে ক্লাস্টার অফ সেলস। এখন এই আইলেটস গুলোর ডিস্ট্রিবিউশন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে ইট ইজ স্ক্যাটার্ডলি ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য প্যানক্রিয়াস। মোটামুটি প্যানক্রিয়াসের সব জায়গাতে কম বেশি এই ক্লাস্টার অফ সেলস যদি দ্যাট ইজ আইলেটস গুলি থাকে, তবে অ্যাবান্ডেন্টলি বলতে পারি বা প্লেন্টিফুল ইন দ্য টেইল দেন ইন দ্য বডি অ্যান্ড হেড। প্যানক্রিয়াসে তো আপনারা জানেন হেড বডি টেইল থাকে, সব জায়গাতেই কম বেশি এই আইলেটস গুলি আছে। তবে বলা হচ্ছে যে টেইলের দিকে এই আইলেটস গুলো একটু পরিমাণে বেশি থাকে, এজন্য বলা হচ্ছে প্লেন্টিফুল ইন দ্য টেইল দেন ইন দ্য বডি অ্যান্ড হেড। এই ছবিটা যদি খেয়াল করেন এখানে আমি এখানে খেয়াল করেন যে প্যানক্রিয়াস দেখানো হয়েছে। এইখানে এই যে নীল কালারের দেখেন বিভিন্ন স্ক্যাটার্ডলি ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ক্লাস্টার অফ সেল দেখতে পাচ্ছেন এখানে। এই ক্লাস্টার গুলোই কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, এটা আসলে একজন সায়েন্টিস্টের নাম অনুসারে উনি প্রথম আবিষ্কার করছিলেন ল্যাঙ্গারহ্যান্স। তার নাম অনুসারে বলা, এই জন্য নামকরণ করা হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, সো দিস আর দ্য cluster of cells that forms the islets and endocrine part of the pancreas. তো যা হোক, এর পরের কথা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে how many islets are present in the pancreas, in human pancreas। বলা হচ্ছে যে human pancreas contain 1 to 2 million islets। পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞাসা করা হয়, স্পেশালি যারা ফার্স্ট প্রফেশনাল এক্সাম দেয়। তো আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে 1 থেকে 2 মিলিয়ন আইলেটস আছে। তবে মজার বিষয় হচ্ছে এই আইলেটস গুলি, সমস্ত আইলেট গুলি মিলে দেখা যাচ্ছে যে আপনি যদি টোটাল প্যানক্রিয়াসের ভলিউমের সাথে কম্পেয়ার করেন তাহলে আইলেটস গুলোর পরিমাণ হবে অনলি 2% অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য প্যানক্রিয়াস। বাকি যে 80% আছে that makes up the exocrine pancreas এবং রিমাইন্ডার it is made up of blood vessels। আমার মনে হয় বোঝাতে পেরেছি। এখন নেক্সট যে জিনিসটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে আইলেটস মানে কি বলেছি, আইলেটস কিন্তু একটা সিঙ্গেল সেল না, ইট ইজ এ ক্লাস্টার অফ সেলস। তারপরে এখানে ডিফারেন্ট টাইপস অফ সেলস আছে। তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে হোয়াট আর দ্য টাইপস অফ সেল দ্যাট প্রেজেন্ট ইন দ্য আইলেটস। তো এখানে মেইনলি 4 ধরনের সেল থাকে। তার ভিতরে সবচেয়ে অ্যাবান্ডেন্টলি বা পরিমাণে সবচেয়ে বেশি বা প্রিডমিনেন্টলি যে সেলটা থাকে সেটার নাম হচ্ছে বিটা সেল অর বি সেল। আসলে আগে বিটা সেল বলা হতো, এখন বি সেল বলা হয়। বিটাটা অ্যাভয়েড করা হয় কারণ হচ্ছে অ্যাড্রেনার্জিক যে রিসেপ্টর আছে আলফা বিটা এখন অন্য জায়গায় ইউজ হচ্ছে, এই জন্য এইখানে বিটার চেয়ে এখন বি সেলটা বেশি, এইটা বেশি প্রেফার করতেছে, বা আলফা সেলের বদলে এ সেল, সেটা আমি একটু পরেই বলবো। যাই হোক, এই বিটা সেল অথবা বি সেল এর পরিমাণ হচ্ছে 60 থেকে 75%। ওকে, এবং এখানে যদি আপনি ছবিতে খেয়াল করেন
এখানে একটা আইলেটস এর ছবি দেখানো হয়েছে। তার এই যে সেন্ট্রাল কোরে এই যে সেলগুলি দেখতে পাচ্ছেন এই এলাকা জুড়ে, হ্যাঁ, দিজ আর দা বিটা সেলস। হ্যাঁ, মোটামুটি আমি এখান থেকে একটু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সো আমি যদি বলি বিটা সেলের লোকেশনটা কোথায়, সেন্ট্রাল কোর অফ দ্য আইলেটস এর একেবারে সেন্টারে বিটা সেল গুলো থাকতেছে। আর বিটা সেলের ফাংশন কি? সিক্রেট ইনসুলিন, সি পেপটাইড এন্ড অ্যামাইলিন। সি পেপটাইড মানে কানেক্টিং পেপটাইড, আমরা একটু পরে আইডিয়া দেব হোয়াট ইজ সি পেপটাইড। এখান থেকে তবে ডোন্ট ফরগেট ইনসুলিন। হ্যাঁ, একজন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট তারা যদি অ্যামাইলিন বলতে না পারে কোনো সমস্যা নাই, বাট ইনসুলিন এটা বলা যাবে না। আচ্ছা, এরপরে এনাদার আরেকটা ইম্পর্টেন্ট টাইপ অফ সেলস আছে, তাদেরকে বলা হচ্ছে আলফা সেলস অর এ সেল। যেটা বললাম আলফা এখন তেমন একটা ইউজ হয় না, আসলে মডার্ন nowadays it is called A cells, and that constitute 20 to 25% cells of the islets. Okay, এবং এটার লোকেশন যদি বলেন আউটার রিম অফ দ্য আইলেট। এখানে ছবিতে খেয়াল করেন সেন্ট্রাল কোর তো আমি বললাম যে দিস ইজ দ্য বেটা সেল। এই যে আউটার কোর আপনারা দেখতে পাচ্ছেন, আউটার কোর কিছুটা এখানে ব্রাউনিশ দেখা যাচ্ছে। এই যে আউটার কোরটা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আলফা সেল। ওকে, so it is located in the outer rim of the islets. এটার ফাংশন কি? এ সেল অথবা আলফা সেলের ফাংশন হচ্ছে সিক্রেট গ্লুকাগন। এরপরে আসেন ডেল্টা অথবা ডি সেল, এটা 10% থাকে। এটার লোকেশন হচ্ছে টুয়ার্ড দ্য পেরিফেরি বিটুইন দ্য বি সেল এন্ড আই সেল। এখানে একটু খেয়াল করেন, এই যে সেন্ট্রালে যে সেলগুলো দেখতে পাচ্ছেন দিজ আর দ্য বি সেলস। ওকে, আর আউটার রিমে এখানে আমরা কি দেখলাম, দিস ইজ এ সেল। তাহলে এই এ সেল এবং বি সেলের মাঝখানে এই যে আরেকটা সারি সেল দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই সেলগুলা হচ্ছে ডি সেল। তার মানে এই জন্য সহজে বোঝানোর জন্য বলছি যে এটা আসলে পেরিফেরির দিকে বিটুইন যে আলফা সেল এবং আউটার যে আলফা সেল এবং যে সেন্ট্রাল যে বি সেল এর মাঝখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে আলফা সেল। দিস আর দ্য আলফা সেলস। ওকে, এটা আলফা সেলস, সরি এটা তো আলফা সেল আউটার রিমে। আর যেটা হচ্ছে আমি বললাম ডি সেল, এই যে এখানে দেখানো হচ্ছে ডি সেল। তাহলে এটার ফাংশন কি? ডি সেলের ফাংশন হচ্ছে সিক্রেট সোমাটোস্ট্যাটিন। ওকে, জানেন সোমাটোস্ট্যাটিন ইজ ইউনিভার্সাল ইনহিবিটর, সবকিছুকে ইনহিবিট করে। এবং এখানেও দেখবেন যে এই সোমাটোস্ট্যাটিন এখানকার যে আদার সেলগুলি আছে যেমন বি সেল এবং আলফা সেলকে ইনহিবিট করে। এবং দ্য ফোর্থ টাইপ অফ সেল যেটাকে বলা হচ্ছে পিপি সেল অর এফ সেল, এটা দেখা যাচ্ছে মাত্র 1 থেকে 2% সেল হচ্ছে এই পিপি অথবা এফ সেল, যেটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এদের লোকেশন যেহেতু এরা খুবই অল্প পরিমাণে থাকে, দেখেন পেরিফেরালি প্লেসড এবং স্ক্যাটার্ড অ্যামং দ্য আলফা সেল। এই যে আউটার রিমে যে আলফা সেল দেখতেছেন, আউটার রিমে আলফা সেল, এই আলফা সেলের মাঝে মাঝে এই যে দেখেন একটা ব্লু কালারের এইখানে যে সেলটা দেখানো হয়েছে, এই একটা সেল, এই যে আর একটা সেল, হ্যাঁ, এই যে একটু ব্লুইশ যে সেলগুলো দেখতে পাচ্ছেন, দিজ আর দা পিপি সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা এফ সেল। এবং এদের কাজ হচ্ছে সিক্রেশন অফ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আসলে এটার ফাংশন নিয়ে আমরা খুব বেশি এখানে আলোচনা করব না, তবে ধারণা করা হয় এরা ইন্টেস্টাইন থেকে যে ইলেকট্রোলাইট অ্যাবজর্পশনে এখানে তাদের রোল আছে। আচ্ছা, আমরা মেইনলি আমাদের আলোচনার আমরা ফোকাস করব হচ্ছে স্পেশালি ইনসুলিন এন্ড তারপর হচ্ছে গ্লুকাগন। তো দেখা যাক আজকে আমরা কতদূর আগাইতে পারি। তো আমরা একটু আইলেটস এর স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টটা দেখলাম। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই যে সেলগুলি আপনারা দেখতেছেন আইলেটস এর, দে আর ইন্টারকানেক্টেড টু ইচ আদার বাই গ্যাপ জাংশন। দেখেন এখানে বলা হচ্ছে গ্যাপ জাংশনস লিংক বিটা সেলস টু ইচ আদার
alpha cells to each other and beta cell to alpha cell for rapid communication. তাদের সাথে ইন্টারকমিউনিকেটিং বাই গ্যাপ জাংশন হচ্ছে। অর্থাৎ যখন বিটা সেল ফাংশন করতেছে, ইনসুলিন রিলিজ করতেছে, তখন অটোমেটিক খবর আদার সেল কি হচ্ছে, ইনহিবিট করবে। তোমরা এখন স্টপ থাকো, এখন আমি কাজ করব। ওকে, আবার যখন আলফা সেল অ্যাক্টিভেট হবে তখন আবার বিটা সেলটা কি হবে, সাপ্রেশন হবে। একটা ব্যালেন্স মেইনটেইন। যাক, আলোচনা করতে করতে এগুলো আরো আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা চলে যাব, আমরা এরপরে ইনসুলিন নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। আমরা অলরেডি জেনে গেছি যে আইলেটস এর যে বিটা সেল, সেখান থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে। শুরুতে আমি একটা বিষয় এখানেই আলোচনাটা শেষ করে দেব অল্প কথা বলে, সেটা হচ্ছে ইনসুলিনের স্পেসিফিসিটি একটু জানা দরকার আমাদের। ভবিষ্যতে যেহেতু আমরা ডাক্তার হব, এই নলেজটা থাকা দরকার। দেখা যাচ্ছে স্পেসিস টু স্পেসিস, প্রজাতি ভেদে এই ইনসুলিনের যে অ্যামাইনো অ্যাসিডের কম্পোজিশনের একটু ভ্যারিয়েশন আছে স্পেসিস টু স্পেসিস, তার মানে হেটারোজেনিসিটি আছে। তবে এই হেটারোজেনিসিটি স্ট্রাকচারালি অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন একটু ডিফারেন্ট হলেও তাদের বায়োলজিক্যাল যে অ্যাক্টিভিটি, তাদের মেইন যে ফাংশন, সেখানে তেমন কোনো ডিফারেন্স নাই। অলমোস্ট সব স্পেসিসে ইনসুলিনের কাজ সেম। ওকে, বাট এই হেটারোজেনিসিটির কারণে একটা প্রবলেম আছে। যেহেতু আমরা ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিন ব্যবহার করি, পেশেন্টকে ইনসুলিন দেই, তবে একটা সময় আগে আদার স্পিসিসের ইনসুলিন দেওয়া হতো, যেমন বোভাইন ইনসুলিন, পর্ক ইনসুলিন। তো একটা ভিন্ন স্পিসিসের ইনসুলিন যখন আপনি হিউম্যানে দিচ্ছেন, যেহেতু তাদের স্ট্রাকচারাল একটু অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন বা সিকোয়েন্সে ডিফারেন্স আছে, তখন এই হেটারোজেনিসিটির কারণে আপনি যখন বোভাইন ইনসুলিন বা পর্ক ইনসুলিন হিউম্যানে দিলেন, তখন ওইটা অ্যান্টিজেনিসিটি থাকবে, অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। এবং দেখা যাচ্ছে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে ওই ইনসুলিনের এগেইনস্টে আপনার বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে যাবে। তাহলে কেন এটা সমস্যাটা হলো? ডিউ টু হেটারোজেনিসিটি। যেমন দেখা যাচ্ছে যে বোভাইন ইনসুলিন, এটা ব্যবহার করার 2 মাস পরে দেখা যাচ্ছে এটার এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। অ্যান্টিবডি ফর্মেশন হয়ে গেলে তো ইনসুলিনের কার্যকারিতাটা হারালো। তবে এক্ষেত্রে পর্ক যে ইনসুলিনটা ইউজ করা হলো, সেখানে একটু অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্সটা মাত্র একটা অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্স আছে, এই জন্য এটার অ্যান্টিজেনিসিটি লো, তারপরেও অ্যান্টিজেনিক। পরবর্তীতে এই আসলে এই জন্য এইগুলোর এই ব্যবহার আস্তে আস্তে কমে গেল, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে, হ্যাঁ, আস্তে আস্তে হিউম্যান ইনসুলিন, এটা ব্যাকটেরিয়া আপনারা জানেন, এটা যারা জেনেটিক্সে আপনারা ডিটেইল পড়বেন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কিভাবে এটা তৈরি করা হয়। তো হিউম্যান ইনসুলিন প্রডিউসড ইন ব্যাকটেরিয়া বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, and it is now widely used to avoid antibody formation. এর সুবিধা হচ্ছে এটা, যেহেতু এটা হিউম্যান ইনসুলিনটাকে আস্তে আস্তে যেহেতু ডিএনএ যে টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে হিউম্যান ইনসুলিন তৈরি করা হচ্ছে, তো এখানে হেটারোজেনিসিটির কোনো প্রবলেম নাই, অ্যান্টিবডি তৈরি হবে না। এজন্য ইট ইজ দ্য মোস্ট নাওএডেজ, ইট ইজ দ্য মোস্ট পপুলার। ওকে, এখন তাহলে আমরা এটা জানলাম যে ইনসুলিনের একটু স্পেসিফিসিটির কথা বললাম। এখন আসি ইনসুলিন সিনথেসিস। তাহলে ইনসুলিন সিনথেসিস হবে বিটা সেলের ভিতরে, তাই না? ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে আমাদের একটা ইনফরমেশন জানা দরকার। ইনসুলিন সিনথেসিসের জন্য যে জিন, এই জিনটার লোকেশন হচ্ছে শর্ট আর্ম অফ দা ক্রোমোজোম নাম্বার 11। ক্রোমোজোম নাম্বার 11 এর শর্ট আর্মে ইনসুলিনের যে জিনটা অবস্থিত। ঠিক আছে, ওকে, এখন আমরা একটু ইনসুলিনের স্ট্রাকচারটা যদি একটু জেনে নেই তাহলে ভালো হয়। কেমিক্যালি এদের নেচার হচ্ছে এরা পলিপেপটাইড, কারণ আপনারা জানেন যে এটার অ্যামাইনো অ্যাসিড সংখ্যা 51 অ্যামাইনো অ্যাসিড থাকে, যেখানে আসলে এটার স্ট্রাকচারে দুইটা চেইন পাবেন, দুইটা পলিপেপটাইড চেইন আছে। একটা এ চেইন যেখানে 21 অ্যামাইনো অ্যাসিড আছে, আর একটা আছে বি চেইন যেখানে 30 অ্যামাইনো অ্যাসিড আছে, 30টা, and they are linked by disulfide bridge। এটা আমরা একটু ইনসুলিনটা সম্পর্কে একটু কেমিক্যাল নেচারটা জেনে নিলাম এবং তার স্ট্রাকচারাল কম্পোজিশন জেনে নিলাম। এখন আমরা ইনসুলিন সিনথেসিসের স্টেপগুলি পড়ব। তো খেয়াল করেন, আমি শুরুতে যে জিনিসটা একটু বলে নেই যে ইনসুলিন সিনথেসিসের জন্য জিন অলরেডি বলেছি যে ক্রোমোজোম নাম্বার 11 এর শর্ট আর্মে আছে।
তাহলে সেখানে কি হবে, জিনটা ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে, মেসেঞ্জার আরএনএ মেসেজ নিয়ে আসবে যে ইনসুলিন তৈরির জন্য যে মেসেজ সেটা নিয়ে আসলো, কি কি অ্যামাইনো অ্যাসিড লাগবে সেই মেসেজটা ক্যারি করে নিয়ে আসবে, এসে কোথায় যাবে, এরা রাইবোজোমে যাবে। কারণ ইনসুলিন যেহেতু একটা এটা প্রোটিনেসিয়াস, তার মানে আপনারা জানেন যে রাইবোজোমের ভিতরে কিন্তু প্রোটিন সিনথেসিস হয়। এখন আমি বললাম রাইবোজোমে যাবে, এখন আপনি আমাকে বলবেন যে এটা কি রাইবোজোম, তো সেলের ভিতরে ফ্রি রাইবোজোম আছে, আবার অ্যাটাচ রাইবোজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসের সাথে অ্যাটাচ, কোনটার মধ্যে যাবে? একটা জিনিস মনে রাখবেন, যে সমস্ত এক্সপোর্টেবল প্রোটিন, এই ইনসুলিন কিন্তু সেলে তৈরি হবে, আবার সেল থেকে বের হয়ে এটা অন্য জায়গায় গিয়ে কাজ করবে, তো ইট ইজ এক্সপোর্টেবল প্রোটিন। এক্সপোর্টেবল প্রোটিনের জন্য কিন্তু স্পেশাল ব্যাপার স্যাপার থাকে, এটা সিনথেসিস হবে, তারপরে পোস্ট মডিফিকেশন হবে, পোস্ট ট্রান্সলেশনাল, হ্যাঁ, তারপরে এটার বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে তারপরে এটা আবার কি হবে, কোনো ডিফেক্ট আছে কিনা, প্যাকেজিং হবে, স্টোরেজ হবে, তারপরে একটা এক্সপোর্ট করবে, তাই না, গার্মেন্টস এর মতো। তাহলে এক্সপোর্টেবল প্রোটিন সিনথেসিস হয় কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তার মানে অ্যাটাচড রাইবোজোম। ওকে, তাহলে এই যে মেসেঞ্জার আরএনএ এটা কোথায় প্রবেশ করবে, যে সমস্ত রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বলে অ্যাটাচ আছে সেই রাইবোজোমে প্রবেশ করবে, এবং সেখানে ট্রান্সলেশন, আপনারা জানেন যে মেসেঞ্জার আরএনএ ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আলটিমেটলি প্রোটিন তৈরি হয়। তাহলে এই প্রথম এই অ্যাটাচ রাইবোজোমের ভিতরে ট্রান্সলেশনের ভিতরে ইনসুলিনের জন্য ফার্স্ট যে প্রিকারসর মলিকুলটা তৈরি হয় সেটার নাম হচ্ছে প্রি প্রো ইনসুলিন। এই যে এখানে আমি এখানে লেখা আছে দেখেন, প্রি প্রো ইনসুলিন, আপনারা এখান থেকেই শুরু করবেন, যে ফার্স্ট দ্য প্রাইমারি ফর্ম দ্য প্রিকারসর আপনারা বলতে পারেন, ইট ইজ দ্য প্রি প্রো ইনসুলিন। তাহলে প্রি প্রো ইনসুলিনটা কোথায় তৈরি হলো, উইদিন দ্য রাইবোজোম। কোন রাইবোজোম, ফ্রি রাইবোজোম না অ্যাটাচ রাইবোজোম? অ্যাটাচ রাইবোজোমের ভিতরে। কথা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই এই ছবিটা দেখি। শুরুতে আমি যে এখানে ছবিটা দেখানোর চেষ্টা করছি, দেখেন একটা চেইন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, একটা সিঙ্গেল চেইন, এইটাই আসলে এই যে আমি যে বাম পাশে প্রি প্রো ইনসুলিন, এটাই আসলে এই প্রি প্রো ইনসুলিনের ছবি এখানে দেখানো হয়েছে, যেখানে দেখেন যে শুরুতে একটা অংশ আছে, এই যে রেড কালারের, এখানে আমি দেখানোর চেষ্টা করছি, রেড কালারের এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে সিগন্যাল পেপটাইড বা ইনিশিয়াল সেগমেন্ট। ওকে, এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেগমেন্ট। তো যাই হোক, এই যে রাইবোজোম থেকে এখন এই প্রি প্রো ইনসুলিনটা, যেহেতু এই রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচ আছে, তাহলে এইখান থেকে এই প্রি প্রো ইনসুলিনটা কোথায় ঢুকে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢুকে যাবে। তাহলে দেখা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে কি ঘটনা ঘটবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রথমেই যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এখানে একটা এনজাইম আছে, স্প্লিটিং এনজাইম, যেটার নাম হচ্ছে এন্ডোপেপটাইডেস। এই যে খেয়াল করেন, এন্ডোপেপটাইডেস এনজাইম। এই ছবিতেও এই যে একটা দেখেন সিজারের মতো একটা ছবি, এটা আসলে এন্ডোপেপটাইডেস এনজাইম। এই এন্ডোপেপটাইডেস এনজাইম করবে কি, ইনসুলিনের যে চেইন স্ট্রাকচারটা আছে সেখান থেকে এই যে ইনিশিয়াল সেগমেন্ট, এই অংশটাকে এখান থেকে কাট করে দিল, রিমুভ করে দিল, বাদ হয়ে গেল। ওকে, তাহলে একটা কাজ হলো সিগন্যাল পেপটাইড বা ইনিশিয়াল সেগমেন্টটাকে রিমুভ করা হলো। কোন কম্পার্টমেন্টে ঘটতেছে এই ঘটনা? এই ঘটনাটা ঘটতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। ওকে, আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে আরেকটা চেঞ্জ হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে, সেটা হচ্ছে এখানে যে চেইন স্ট্রাকচারটা ছিল সেটা আস্তে আস্তে এটা ফোল্ডিং হবে। হ্যাঁ, এটা ফোল্ডিং হবে। ফোল্ডিং হয়ে দেখেন আলটিমেটলি এই যে নিচে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু সেই ইনিশিয়াল সেগমেন্টটা নাই, প্লাস চেইনটা কিন্তু এই যে ফোল্ডিং হয়েছে, ফোল্ডিং হয়েছে, এবং এদের ভিতরে দেখেন ডাইসালফাইড বন্ড তৈরি হয়েছে। এখন এইটার এই মলিকুলটার নাম হবে প্রোইনসুলিন। তাহলে আমরা বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে প্রি প্রো ইনসুলিন ইজ কনভার্টেড ইনটু প্রোইনসুলিন। ওকে, এবং এখানে যে মেজর যে দুইটা চেঞ্জ হলো সেটা হচ্ছে ইনিশিয়াল সেগমেন্টটা এখান থেকে রিমুভ হচ্ছে এন্ডোপেপটাইডেস এনজাইমের মাধ্যমে, আর এই যে চেইন স্ট্রাকচারটা এটা ফোল্ডিং এ হচ্ছে, এবং এদের ভিতরে ডাইসালফাইড বন্ডেজ তৈরি হয়েছে। ওকে, নাও ইট ইজ কল্ড প্রোইনসুলিন। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে যে এটা তৈরি হলো সেটা হচ্ছে প্রোইনসুলিন। এখন কি হবে, এই প্রোইনসুলিনটা আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এখন সে চলে যাবে গোলজি অ্যাপারেটাসের ভিতরে ফর ফার্দার মডিফিকেশন।
গোলজি অ্যাপারাটাসের উপরে যাওয়ার পরে সেখানেও আবার এন্ডোপেপটাইডেজ এনজাইম আছে। এই এন্ডোপেপটাইডেজ এনজাইম গোলজি কমপ্লেক্সের ভিতরে করবে কি, এই প্রো ইনসুলিনের দেখেন দুইটা পয়েন্টে সে কেটে দিবে, কাটিং অ্যাকশন। এই যে দেখেন, এই সিজার দিয়ে আমি এন্ডোপেপটাইডেজ এনজাইম এখানে বোঝান দেখানো হয়েছে, এই একটা পয়েন্টে কেটে দিল, আর একটা পয়েন্টে এইখানে একটা পয়েন্টে কেটে দিল। তাহলে এতক্ষণ এই যে চেনটা একটার একটার সাথে কন্টিনিউয়াস ছিল। তাহলে দেখেন এই যে অংশটা, এই যে গ্রিন কালারের যে অংশটা, হ্যাঁ, এই অংশটা সেপারেট হয়ে গেল না? এই গ্রিন কালার এইটাকেই আসলে এইটাকে একটা পলিপেপটাইড, যেখানে 31 অ্যামাইনো অ্যাসিড আছে, যারা এই বাকি দুইটা চেনকে এতক্ষণ কানেক্ট করে রাখছিল। খেয়াল করেন, এই যে উপরের ছবিতে দেখেন, এই যে মাঝখানে গ্রিন কালারের চেন দ্বারা দুইটা চেন কানেক্ট ছিল। এখন এই এন্ডোপেপটাইডেজ এনজাইম দিয়ে গোলজি কমপ্লেক্সের ভিতরে এই গ্রিন কালারের যে সেগমেন্টটা বা কানেক্টিং যে পেপটাইড আছে, এইটাকে কমপ্লিটলি রিমুভ করে দিল। তাহলে রিমুভ করে তাহলে কি থাকলো? থাকলো দেখেন এই স্ট্রাকচারটা, এই যে ভায়োলেট কালারের একটা চেন দেখতে পাচ্ছেন, এইখানে একটা চেন, আর এই যে স্কাই কালারের একটা চেন দেখতে পাচ্ছেন, একটা এর মধ্যে একটা এ চেন আর একটা হচ্ছে বি চেন, এবং এই দুই চেনের মাঝখানে এই যে ডাইসালফাইড বন্ডেজ। সো এই জন্য কানেক্টিং পেপটাইডটা আলাদা হয়ে গেল, এই দুইটা চেন কিন্তু অ্যাটাচ থাকবে। তাহলে কি হলো খেয়াল করেন ঘটনাটা, গোলজি কমপ্লেক্সের ভিতরে এই প্রো ইনসুলিনটা এন্ডোপেপটাইডেজ এনজাইমের মাধ্যমে এটা ক্লিভড হয়ে একটা এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এটার নাম হচ্ছে ইনসুলিন। আর ওই যে গ্রিন কালারের যে স্ট্রাকচারটা সেপারেট করে ফেললো, সেটাকে হচ্ছে কানেক্টিং পেপটাইড বা সি পেপটাইড, সংক্ষেপে আমরা সি পেপটাইড বলি। তাহলে সি পেপটাইডটাকে সেপারেট করলে যে স্ট্রাকচারটা থাকবে সেইটাই হচ্ছে ইনসুলিন। ওকে, তাহলে এই যে নিচে দেখেন ইনসুলিনের স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে দুইটা চেন দেখতে পাচ্ছেন, যেটা একে অপরের সাথে ডাইসালফাইড বন্ডেজ দ্বারা লিঙ্কেজ, এবং এখানে কিন্তু এই কানেক্টিং পেপটাইড এই অংশটা সেপারেট হয়ে গেছে, এটা নাই। তাহলে আমরা বলতে পারি যে গোলজি কমপ্লেক্সের ভিতরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে প্রো ইনসুলিন, ইট ইজ ক্লিভড ইনটু অ্যাক্টিভ ইনসুলিন এন্ড কানেক্টিং পেপটাইড। কথা বোঝাতে পারলাম কিনা? এখন এই ইনসুলিনটা কি হবে, গোলজি কমপ্লেক্স থেকে এটা প্যাকেজড হবে ইন দ্য সিক্রেটারি গ্র্যানিউলস। সিক্রেটারি ভেসিকলের ভিতরে বা গ্র্যানিউলসের ভিতরে এটা প্যাকেজিং হয়ে থাকবে, স্টোর থাকবে। যখন স্টিমুলেশন আসবে তখন বিটা সেলের এই যে সিক্রেটারি গ্র্যানিউল তারা বিটা সেল মেমব্রেনের সাথে ফিউজ হবে এবং এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ইনসুলিন রিলিজ করবে। সেই মেকানিজম আমরা আলোচনা করব। তাহলে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে ইনসুলিন সিনথেসিসের স্টেপ, বেসিক স্টেপ। তাহলে আমি সোজা ভাষায় যদি বলি, প্রথম যে প্রিকারসারটা তৈরি হয় সেটা হচ্ছে প্রিপ্রো ইনসুলিন, তারপরে এটা এন্ডোপ্লাজমিক এবং এটা তৈরি হয়েছিল রাইবোজোমে, এরপরে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রবেশ করে এটা ফোল্ডিং হবে, ডাইসালফাইড বন্ডেজ তৈরি হবে এবং ইনিশিয়াল সেগমেন্টটা বাদ গেল, এর নাম হলো প্রো ইনসুলিন। এবং এই প্রো ইনসুলিনটা যখন গোলজি কমপ্লেক্সে একটু প্রবেশ করলো, সেখানে আবার ফার্দার যে এন্ডোপেপটাইডেজ এনজাইম দ্বারা এটা দুইটা পয়েন্ট থেকে কাট করে যে কানেক্টিং যে পেপটাইড অংশটা ছিল সেটাকে সেপারেট করে ফেললো, করলে ইনসুলিনটা আলাদা হয়ে গেল। তাহলে দুইটা জিনিস তৈরি হলো, একটা ইনসুলিন তৈরি হলো দ্যাট ইজ অ্যাক্টিভ ফর্ম, এবং আর একটা মলিকুল তৈরি হলো সেটা সি পেপটাইড। এবং এই ইনসুলিন এবং সি পেপটাইড তারা একটা কি হলো, যে সিক্রেটারি ভেসিকল বা গ্র্যানিউলসের ভিতরে প্যাকেজিং হয়, এটা স্টোর থাকবে বিটা সেলে। ওকে, এবং এখানে এই ইনসুলিনের সাথে আবার জিঙ্ক অ্যাসোসিয়েটেড হয়। ওকে, সো দ্যাট ইজ দিস আর দ্য ভেরি বেসিক স্টেপস অফ দ্য ইনসুলিন। আমার মনে হয় এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরও এটা জানা দরকার এবং পরবর্তীতে এটা কাজে লাগবে। এখন যেটা আমরা খেয়াল করলাম, দেখা যাচ্ছে যে বিটা সেল থেকে যে ইনসুলিন সিক্রেশন হচ্ছে এবং সাথে কিন্তু সি পেপটাইড রিলিজ হচ্ছে। সো আমরা যদি সিনথেসিসের প্রক্রিয়াটা খেয়াল করি তাহলে দেখা যাবে যদি 1 ইউনিট ইনসুলিন সিক্রেশন হয় তার সাথে কিন্তু সেম অ্যামাউন্ট সি পেপটাইডও রিলিজ হবে। কারণ প্রো ইনসুলিনটা ভাগ হয়ে দুইটা ভাগ হচ্ছে, একটা ভাগ হচ্ছে ইনসুলিন আর একটা ভাগ হচ্ছে সি পেপটাইড। তাহলে বিটা সেল থেকে যেই পরিমাণ ইনসুলিন রিলিজ হবে একই পরিমাণ সি পেপটাইডও রিলিজ হবে না? এটা একটু মাথায় রাখতে হবে। যেটা বলা হচ্ছে equimolar amount of C-peptide is also released from the beta cell. At the same time, insulin is secreted from the beta cell. এটাই বলছে যে 90 to 97% release from beta cell is insulin
বিটা সেল ইজ ইনসুলিন উইথ ইকুইমোলার অ্যামাউন্ট অফ সি পেপটাইড, এটা বোঝানোর চেষ্টা করছি। তো যা হোক, আমি ইনসুলিনের স্ট্রাকচারটা আবারও এখানে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ফাইনাল যে কনভার্সনটা হচ্ছে, যে প্রো ইনসুলিনটা ভেঙে যে ইনসুলিন এবং সি পেপটাইডে সেপারেট হলো, এই ছবিটা এখানে আবার একটু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন প্রথম ছবিটা হচ্ছে এখানে দেখেন তিনটা চেনই আছে, এ চেন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এ চেন, এটা এ চেন, তারপরে এইটার নিচের এটা হচ্ছে বি চেন, এটা বি চেন, এবং এই দুই চেনকে আবার কানেক্ট করছে এই যে এখানে কানেক্টিং যে পেপটাইড, এটার নাম হচ্ছে সি পেপটাইড। এখন গোলজি কমপ্লেক্সে যখন গেল, এই যে দেখেন এন্ডোপেপটাইডেজ যে এনজাইম, ওকে, সেখানে এই দুইটা পয়েন্টে এনজাইমটা কি করবে, কাট করবে। কাটিং অ্যাকশনের মাধ্যমে এইখানে একটা পয়েন্ট আর এইখানে আরেকটা পয়েন্ট, তাহলে কি করলো, তাহলে সম্পূর্ণ দেখেন এই যে সি পেপটাইডটা সেপারেট হয়ে গেল, সি পেপটাইডটা সেপারেট হয়ে গেল। সেপারেট হয়ে গেলে যে রিমেইনিং যে স্ট্রাকচারটা থাকলো, এই যে নিচে দেখেন এ চেন এবং বি চেন এবং তাদের মাঝখানে ডাইসালফাইড বন্ডেজ, এইটা হচ্ছে ইনসুলিন। এবং এই ইনসুলিন এবং সি পেপটাইড দেখেন একই পরিমাণ তৈরি হলো, একটা সি পেপটাইড একটা ইনসুলিন। এরপরে এরা সিক্রেটারি গ্র্যানিউলের ভিতরে দেখেন এরা প্যাকেজিং হয়ে স্টোর থাকবে, এবং যখন স্টিমুলেশন আসবে তখন এরা রিলিজ হবে ফ্রম দ্য বিটা সেল। আমার মনে হয় জিনিসটা এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন ইনসুলিন নিয়ে আরো ফার্দার ডিটেইলে যাওয়ার আগে আমরা অল্প কথায় সি পেপটাইড সম্পর্কে দুই চারটে কথা বলে শেষ করে দেব। এক নম্বর কথা হচ্ছে সি পেপটাইড, এটা একটা পলিপেপটাইড, এখানে 31 অ্যামাইনো অ্যাসিড থাকে। আসার কথা হচ্ছে ইট ইজ ডিভয়েড অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। তো এই লাইন বলার সাথে সাথেই বোঝা যাচ্ছে যেহেতু এটা কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি তেমন এখনো খুব একটা জানা নাই, তার মানে এই সম্পর্কে আমাদের খুব বেশি পড়াশোনারও এই মুহূর্তে দরকার নেই। হ্যাঁ, it is devoid of biological activity and physiological activity in our body. আচ্ছা, it is formed by cleavage of proinsulin within the Golgi apparatus, যেটা এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করছি যে প্রোইনসুলিনটা ভেঙে ইনসুলিন এবং সি পেপটাইড তৈরি হচ্ছে। এইটার হাফ লাইফ একটু লঙ্গার, দেখেন 35 মিনিট, যেখানে আগের থেকে বলে রাখি ইনসুলিনের হাফ লাইফ বলা হয় 1 থেকে ম্যাক্সিমাম 6 মিনিট, বাট এখানে সি পেপটাইডের হাফ লাইফ কিন্তু 35 মিনিট। বাট ইনসুলিন সিক্রেশন হওয়ার পর এটা র্যাপিডলি মেটাবলাইজড হয়ে যায় এবং এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, বাট সি পেপটাইড উইল লাস্ট লঙ্গার। আচ্ছা, it is not metabolized by liver, excreted by kidney, এবং we can measure the C peptide level by radio immune assay. রেডিও ইমিউন অ্যাসের মাধ্যমে আমরা ব্লাডে সি পেপটাইডের লেভেলটা বা কনসেন্ট্রেশনটা অ্যাসেস করতে পারি। এখন কথা হচ্ছে এটা যেহেতু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি তেমন নাই বা ফিজিওলজিক্যাল ফাংশন আপনি বললেন যে এটা জানা নেই, তাহলে এটা খালি মেজার করে লাভ আছে, একটা সুবিধা আছে, সি পেপটাইড এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বা প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স আছে। সেটা হচ্ছে যেটা অলরেডি আপনারা খেয়াল করেছেন যে ইনসুলিনের হাফ লাইফ যেহেতু শর্ট, এটা খুব র্যাপিডলি লিভার এবং সিক্রেশনের পরে লিভার এবং কিডনিতে মেটাবলাইজড হয়ে যাচ্ছে। সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট to measure the insulin concentration practically. ইনসুলিনের কনসেন্ট্রেশন মেজার করা ডিফিকাল্ট, যেহেতু এটা র্যাপিডলি মেটাবলাইজড হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা বুদ্ধি করতে পারি, আমরা তো জানি যে বিটা সেল থেকে যেই পরিমাণে ইনসুলিন রিলিজ হয় একই পরিমাণে সি পেপটাইড রিলিজ হয়, তাহলে আমরা কি বলতে পারি আমরা যদি সি পেপটাইডের কনসেন্ট্রেশনটা মেজার করতে পারি, তাহলে আমরা ইনডাইরেক্টলি বুঝতে পারবো যে একই পরিমাণ ইনসুলিনও সিক্রেশন হচ্ছে। ওকে, যেহেতু সি পেপটাইডের হাফ লাইফটা লঙ্গার 35 মিনিট, এটা লাস্ট করতেছে বেশিক্ষণ, এই জন্য দেখা যাচ্ছে যে সি পেপটাইডের লেভেল মেজার করে আমরা ইনডাইরেক্টলি একটা ইনসুলিন সিক্রেশন, ইনসুলিনের পরিমাণটা আইডিয়া করতে পারি, বা বিটা সেল ঠিকভাবে ইনসুলিন সিক্রেশন করতেছে কিনা। ঠিকভাবে সি পেপটাইড সিক্রেশন হচ্ছে মানেই হচ্ছে ইনসুলিনও সিক্রেশন হচ্ছে। কথাটা বোঝাতে পারলাম কিনা? এই জন্য আমরা সংক্ষেপে বলতে পারি সি পেপটাইড একে ইউজ করা হচ্ছে, এই কনসেন্ট্রেশনটা আমরা ইন্ডেক্স অফ বিটা সেল ফাংশন, সি পেপটাইড লেভেল দেখে আমরা বিটা সেলের ফাংশনাল স্ট্যাটাসটা বুঝতে পারতেছি, অ্যাসেস করতে পারতেছি। তো যাই হোক,
আমরা যখন শর্ট নোট আসে সি পেপটাইডের এই ইনফরমেশন গুলো দেব এবং ফাইনালি এটার ইম্পর্টেন্স বলতে পারি সার্ভ অ্যাজ এ ইউজফুল ইন্ডেক্স ফর এন্ডোজেনাস প্রোডাকশন অফ ইনসুলিন। ওকে, এটাকে ইন্ডেক্স হিসেবে আমরা ব্যবহার করতেছি, অথবা আমরা আরো শর্টে বলতে পারি প্রোভাইড অ্যান ইন্ডেক্স অফ বিটা সেল ফাংশন। এতটুকু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। যেহেতু এই সি পেপটাইড সম্পর্কে বেশি কথা আমরা পড়বো না, বাট এই যে কয়টা কথা বললাম এইটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, এখন চলে আসেন স্টিমুলাস ফর ইনসুলিন সিক্রেশন। আমি বলেছিলাম যে বিটা সেলের যে সিক্রেটরি গ্র্যানিউলসের ভিতরে ইনসুলিন তো সিনথেসিস স্টোর হয়ে আছে। এখন কখন সিক্রেশন হবে? যখন আপনি বিটা সেলকে স্টিমুলেশন দিবেন তখনই কিন্তু ইনসুলিন রিলিজ হবে। So what is the stimulus for insulin secretion? There are different type of stimulus, especially when the metabolic fuels. Metabolic fuels means glucose, amino acids, free fatty acids. These are the metabolic fuels. When these metabolic fuels are abundant or available in your blood, insulin secretion is stimulated. যখন এই available metabolic fuel আপনার ব্লাডে চলে আসলো, তখনই এই মেটাবলিক ফুয়েল কি করবে? বিটা সেলকে স্টিমুলেশন দিবে টু সিক্রেট ইনসুলিন। ওকে, তাহলে কখন এই মেটাবলিক ফুয়েল গুলো ব্লাডে অ্যাভেলেবেল আসবে খেয়াল করেন। স্পেশালি আফটার মিল, আমরা যখন আফটার টেকিং মিল, ফলোইং মিল, বিভিন্ন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ডাইজেশনের যে এন্ড প্রোডাক্ট গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো অ্যাবজর্পশন হবে, ব্লাডে যাবে এবং গিয়ে তখন এই মেটাবলিক ফুয়েল যখন ব্লাডে অ্যাভেলেবেল হবে, দে উইল স্টিমুলেট দ্য বিটা সেল টু সিক্রেট ইনসুলিন। আমি কিন্তু একটু আস্তে আস্তে কথাগুলো বলতেছি কারণ খুব গুরুত্বপূর্ণ। ইনসুলিন সম্পর্কে অনেক পড়া আছে, অসুবিধা নেই। আজকে যতটুকু কভার করব, যেটা বাকি থাকবে সেটা নেক্সট আর একটা ক্লাসে করব। তো অলরেডি আপনারা জেনে গেছেন দিস ইজ দ্য মেটাবলিক ফুয়েল, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডস। বাট এই তিনজনের ভিতরেও যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট অর মেজর স্টিমুল্যান্ট ফর ইনসুলিন সিক্রেশন, it is the blood glucose, raised blood glucose. এইটা কখনো ভুল করা যাবে না। blood glucose, it is the major stimulant for insulin secretion. এরপর একটা ইন্টারেস্টিং কথা বলি, মেটাবলিক ফুয়েল ছাড়াও আরো কিছু স্টিমুলেশন আছে, যেমন হচ্ছে জিআইটি হরমোনস, বা আপনারা যারা লোকাল হরমোন নামে আমরা জানি, স্পেশালি আমরা জানি যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, জিআইপি, হ্যাঁ, গ্লুকাগন লাইক পেপটাইড। ওকে, এই যে জিআই হরমোন গুলো, স্পেশালি আমি বলবো যে জিআইপি এন্ড জিএলপি-1। ওকে, স্পেশালি এই দুটো হরমোন এরা গ্লুকোজ টু স্টিমুলেশন করবেই, পাশাপাশি এই হরমোনগুলো যখন জিআইটি থেকে রিলিজ হয়, দে অলসো আপনারা এনহ্যান্স বলতে পারেন বা অগমেন্টেশন বলতে পারেন, অগমেন্টেশন অফ দ্য ইনসুলিন রিলিজ ইন রেসপন্স টু ওরাল গ্লুকোজ। মানে আফটার টেকিং মিল, আমরা যখন মিল নিলাম তখন এটা তো আলটিমেটলি কি হচ্ছে, ডাইজেশনের মাধ্যমে তো আলটিমেটলি গ্লুকোজ, তারপরে অ্যামিনো অ্যাসিডস, ফ্যাটি অ্যাসিড, এগুলো তৈরি হচ্ছে, এগুলো আবার অ্যাবজর্পশনে ব্লাডে যাচ্ছে, ব্লাডে গিয়ে দেখেন গ্লুকোজ, এই ফুয়েল গুলো কি করছে, আপনার বিটা সেলকে স্টিমুলেশন দিচ্ছে টু সিক্রেট ইনসুলিন। এট দ্য সেম টাইম, ইন অ্যাডিশন, এই গ্লুকোজ যে স্টিমুলেশন দিচ্ছে তার পাশাপাশি, যেহেতু আমরা জানি আফটার টেকিং মিল বিভিন্ন ধরনের জিআইটি হরমোন রিলিজ হচ্ছে, স্পেশালি এই হরমোনগুলোর নাম আপনারা জানেন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, জিআইপি, জিএলপি-1। তবে স্পেশালি আমি যে দুটোর নাম বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, জিআইপি এন্ড জিএলপি-1। এরাও কিন্তু রিলিজ হচ্ছে এবং এই হরমোনগুলো গ্লুকোজের পাশাপাশি গিয়ে তারাও বিটা সেলকে ইনসুলিন সিক্রেশনের জন্য অগমেন্টেশন করতেছে। এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল সিক্রেশন অফ ইনসুলিন। ইনক্রিমেন্টাল মানে একজন গ্লুকোজ টু স্টিমুলেশন করতে, সাথে সাথে এর পাশাপাশি এরাও অগমেন্টেশন বা ইনক্রিমেন্ট। হ্যাঁ, ইনক্রিমেন্ট মানে কি? বাড়াই দেওয়া। যারা শহর চাকরি করে দেখবেন যে শোনে যে ইনক্রিমেন্ট হয়েছে, মানে স্যালারি যা পাইতো একটা নির্দিষ্ট সময় চাকরি করার পরে ওই স্যালারিটা আরো একটু বাড়ছে। তাহলে গ্লুকোজ যে স্টিমুলেশন দিয়ে ইনসুলিন সিক্রেশন করাচ্ছে, সেখানে
পাশাপাশি এই জিআই হরমোনগুলো আরেকটু সেই ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াই দিচ্ছে। এই জন্য এটাকে বলছে ইনক্রিমেন্টাল সিক্রেশন, এবং এই ইফেক্টটাকে বলা হচ্ছে ইনক্রিটিন ইফেক্ট। খেয়াল করেন কিন্তু এই ইফেক্টটাকে, এই জিআইটি হরমোনের ইফেক্টে যে ইনসুলিন সিক্রেশন হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনক্রিটিন ইফেক্ট, এবং এই হরমোনগুলোকে বলা হচ্ছে ইনক্রিটিন হরমোন। আমার মনে হয় আমি বোঝাতে সমর্থন হয়েছি কেন এটা নিয়ে এত কথা বলতেছি। স্যার এত কথা এইগুলো দিয়ে বলার এটা তো খুব একটা ইম্পর্টেন্ট না, এখন ইম্পর্টেন্ট না, এখন আপনার ফার্স্ট প্রপে পাস করার জন্য এগুলো এত দরকার নাই। তবে যেহেতু আপনি ভবিষ্যতে ডাক্তার হবেন এবং ডায়াবেটিসের চিকিৎসা করবেন, এবং ডায়াবেটিসের যে বিভিন্ন মেডিসিন ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে নাওএডেজ, এইটার উপরে বেস করে যে ইনফরমেশনটা এইমাত্র দিলাম যে ইনক্রিটিন ইফেক্ট, এইটার প্রিন্সিপালের উপর ভিত্তি করে এখন বাজারে কিছু ড্রাগস আছে, যেটা একটু পরে আমি বলবো, যেগুলো কিন্তু ডায়াবেটিস চিকিৎসা ইউজ হচ্ছে। তো এই জন্য জানতে হবে, ফিজিওলজিটা জানতে হবে। তবে এটা পরীক্ষায় পাশের জন্য না জানলে কোনো সমস্যা নেই, মাথায় প্রেসার নেওয়ার কোনো, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন এই নিয়ে মাথায় প্রেসার নিয়েন না। আপনারা বলবেন ব্লাড গ্লুকোজ ইজ দ্য মেজর স্টিমুলেন্ট ফর ইনসুলিন সিক্রেশন, দ্যাট ইজ অ্যাডিকুয়েট ফর পাসিং দ্য এক্সামিনেশন। ওকে, আরেকটা ফ্যাক্টর হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন স্ট্রংলি ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে মোটামুটি আপনারা তো ডাইজেশনের জানেন যে সেফালিক ফেজ আছে, গ্যাস্ট্রিক ফেজ, ইন্টেস্টিনাল ফেজ। সেফালিক ফেজ মানে অলরেডি কি ফুড কন্টেন্ট গুলা স্টোমাকে যাওয়ার আগেই যে আসলে যে সিক্রেশন গুলো, এটাই তো সেফালিক ফেজ, অথবা বিফোর টেকিং মিল আমরা স্মেল থিঙ্কিং এই সমস্ত সেফালিক ফেজে। এই সময় থেকেই কিন্তু এই যে ভ্যাগাল যে রিফ্লেক্স, এই ভ্যাগাল স্টিমুলেশনও কিন্তু কিছুটা ইনসুলিন রিলিজ হচ্ছে। This is the third factor. But don't forget, blood glucose is the major stimulant for insulin secretion. Okay. এখন একটু পাশের ছবিটা খেয়াল করেন, ইনসুলিন সিক্রেশন, এখানে আমি দেখানোর চেষ্টা করছি হাউ ব্লাড গ্লুকোজ স্টিমুলেটস ইনসুলিন সিক্রেশন। এই ছবিটা একটু খেয়াল করেন, এইখানে দেখেন যখন আপনার খাবার খেলেন, আফটার টেকিং ফুড, ব্লাডে কি হলো, ধরেন গ্লুকোজ কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, গ্লুকোজ কনসেন্ট্রেশন বিল্ড আপ ইন দ্য ব্লাড ইন সার্কুলেশন। তখন কি হবে, এই গ্লুকোজ ইনক্রিজ ব্লাড সুগার কনসেন্ট্রেশন, সে কি করবে, এই যে প্যানক্রিয়াসের এখানে একটা এই যে সেলটা দেখতে পাচ্ছেন বড় করে দেখানো হয়েছে, দিস ইজ বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস, এটা ধরেন একটা বিটা সেল। এখন এই বিটা সেলের মেমব্রেনে এক ধরনের গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে, এইখানে খেয়াল করেন, এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটার নাম হচ্ছে গ্লুট2। গ্লুট কত নাম্বার, 2 নাম্বারটা, গ্লুট2। এবং এই গ্লুট2 দিয়ে এই যেহেতু এক্সট্রাসেলুলার ফ্লুইডে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে গেছে, সেই তুলনায় বিটা সেলের ভিতরে গ্লুকোজ কম আছে, এবং যেহেতু একটা বিটা সেলের মেমব্রেনে একটা চ্যানেল তৈরি হয়েছে বা চ্যানেল আছে গ্লুট2, তাহলে কি হবে, গ্লুকোজ হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে ডিফিউশন হবে। খেয়াল করেন, তাই না? তাহলে এটা কি ডিফিউশন। আচ্ছা, ফেসিলিটেড ডিফিউশন, তাই না? যেহেতু একটা ট্রান্সপোর্টারের সাহায্যে এই গ্লুকোজটা ট্রান্সপোর্ট হয়েছে আর ক্যারিয়ারের সাহায্যে, তো আমরা বলতে পারি ফেসিলিটেড ডিফিউশন। তো যাই হোক, গ্লুকোজ যখন বিটা সেলের ভিতরে ঢুকে গেল, তাহলে আপনারা জানেন এরপরে কি হবে, এটা গ্লাইকোলাইটিক প্রসেসের মাধ্যমে, দেখেন প্রথমে গ্লুকোকাইনেজ এনজাইমের মাধ্যমে এটা গ্লুকোজ 6 ফসফেট হলো, সেখান থেকে পাইরুভেট, এবং আলটিমেটলি পাইরুভেট থেকে এটা এসিটাইল কোয়ে কনভার্ট হয়ে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়াতে গেল ফর ফার্দার অক্সিডেশন। এবং মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে আপনারা জানেন যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এরা এনার্জি তৈরি করবে ইন দ্য ফর্ম অফ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে বিটা সেলের ভিতরে এই এটিপির কনসেন্ট্রেশনটা কি হবে, এটিপির কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করবে। এখন কথা হচ্ছে, বিটা সেলের মেমব্রেনে কিছু স্পেশাল পটাশিয়াম চ্যানেল আছে, যেই চ্যানেলগুলো দে আর সেনসিটিভ টু এটিপি কনসেন্ট্রেশন। অর্থাৎ সেলের ভিতরে যখন এটিপি কনসেন্ট্রেশনের পরিবর্তন হবে, সেই সাথে এই চ্যানেলের যে ওপেনিং এবং ক্লোজিংটাও নিয়ন্ত্রণ হবে। সেটা কেমন, সেলের ভিতরে যখন নরমালি অবস্থায় এই পটাশিয়াম চ্যানেলটা ওপেন থাকে, এবং সেই ওপেন চ্যানেল দিয়ে
পটাশিয়াম ইফ্লাক্সে সেলের বাইরে চলে যাচ্ছে, এখানে দেখেন নরমালি। বাট যখন এটিপি কনসেন্ট্রেশন বেড়ে গেল ডিউ টু এই গ্লুকোজ ইউটিলাইজেশন উইদিন দ্য বিটা সেলস, তখন কি হবে, এই এটিপি সেন্সিটিভ যে পটাশিয়াম চ্যানেল এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এটিপি যখন বেড়ে গেল, এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে গেল। তাহলে খেয়াল করেন, পটাশিয়াম কি এখন সেলের ভিতরে এই বিটা সেল থেকে বাইরে এসকেপ হতে পারবে? পারবে না। তাহলে সেলের ভিতরে পটাশিয়াম কনসেন্ট্রেশনটা কি হবে, বাড়বে না কমবে? এটা পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে যাবে। তাহলে অ্যাজ আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম যেহেতু একটা কেটায়ন, পজিটিভলি চার্জ, তাহলে পটাশিয়াম কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে সেলের ভিতরে পজিটিভ চার্জের পরিমাণও বেড়ে যাবে। তাহলে পজিটিভ চার্জ বাড়া মানে কি, সেলের ভিতরে যদি নাম্বার অফ পজিটিভ চার্জ বাড়ে সেটাকে আমরা কি বলি, ডিপোলারাইজেশন বলি না? তার মানে সেলের ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেল। দেখেন সেল বিকাম, এই মেমব্রেন বিকাম ডিপোলারাইজড। এখন যখনই সেলের ভিতরে ভোল্টেজটা চেঞ্জ হলো, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ বেড়ে গেল, যেটাকে আমরা ডিপোলারাইজেশন বলছি, তখন হচ্ছে কি এই বিটা সেলের মেমব্রেনে আরেক ধরনের ভোল্টেজ সেনসিটিভ ক্যালসিয়াম চ্যানেল থাকে বা ভোল্টেজ গেটেড। যখনই এই ভোল্টেজটা, পজিটিভ ভোল্টেজটা বেড়ে গেল, তখন এই ভোল্টেজ গেটেড যে ক্যালসিয়াম চ্যানেল আছে এই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এটা নরমালি ক্লোজ থাকে, বাট ডিপোলারাইজেশনের সাথে সাথে ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হবে। ওপেন হলে বাইরে থেকে ক্যালসিয়াম এন্ট্রি হবে ইনটু দা বিটা সেল অফ দা মেমব্রেন। এরপরে কি করবে, এই ক্যালসিয়াম যেটা করবে সেটা হচ্ছে তাদের এরা এই যে ইনসুলিন কন্টেইনিং যে সিক্রেটরি গ্র্যানিউল গুলো বিটা সেলের সাইটোপ্লাজমে আছে, এইগুলোকে সাইটোপ্লাজমিক স্ট্রিমের মাধ্যমে, অর্থাৎ মাইক্রো টিউবুল মাইক্রোফিলামেন্ট, হ্যাঁ, এদের বলা যায়, একটাকে বলা সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, এটার মাধ্যমে এই ভেসিকল গুলোকে নিয়ে কি করবে, বিটা সেলের মেমব্রেনের সাথে ফিউজ করে দিবে। এই যে ফিউজ হয়ে গেছে, ফিউজ হইলে এইখান থেকে যে এই ভেসিকলের যে কন্টেন্ট ছিল, যেমন যেটা হচ্ছে ইনসুলিন, সি-পেপটাইড এবং অ্যামাইলিন, সেইটা সিক্রেশন হবে বাই দা প্রসেস অফ, এটাকে বলে এক্সোসাইটোসিস। ওকে, সো দ্যাট ইজ দ্য ভেরি বেসিক প্রসিডিউর অফ ইনসুলিন সিক্রেশন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা বলেছিলাম যে ইনক্রিটিন, এই যে ইনক্রিটিন রিসেপ্টর আছে, দেখেন ইনক্রিটিন রিসেপ্টর বিটা সেলের মেমব্রেনে। ইনক্রিটিন বলতে আমরা কোনটা বুঝবো, স্পেশালি জিআইপি এবং জিএলপি-1। জিআইপি মিন্স আপনারা সবাই জানেন গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, বাট রিসেন্টলি এটা যেহেতু এটা দেখা গেছে যে এরা ইনসুলিন সিক্রেশনকে এনহ্যান্স করে বা অগমেন্ট করে, এজন্য এটাকে নাওএডেজ এই জিআইপির আরেকটা নাম হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক হরমোন। ওকে, তো এই ইনক্রিটিন হরমোন গুলা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে এরা কি করে, সেলের ভিতরে সাইক্লিক এমপি কনসেন্ট্রেশনটা বাড়ায় দেয়, এবং সাইক্লিক এমপি যখন বেড়ে যায় তখন এরা এই সাইক্লিক এমপি মেডিয়েটেড মেকানিজমে, এখানে খেয়াল করেন এই যে গ্র্যানিউলস গুলি আছে সেগুলোকে ফিউজ করবে with the help of a calcium and enhance the augment the release of insulin। তাহলে কেন দেখেন গ্লুকোজ ডিপেন্ডেন্ট বলা হয়েছে, যদি গ্লুকোজ স্টিমুলেশন না দেয় তাহলে শুধুমাত্র গ্লুকোজ ছাড়া শুধুমাত্র এই ইনক্রিটিন হরমোন গুলা কাজ করতে পারবে না। বুঝতে পারছেন, গ্লুকোজের স্টিমুলেশন লাগবে, এই জন্য নাম হচ্ছে ইনক্রিমেন্টাল। মানে প্রথমে একটা আপনার মেইন স্টিমুলেশন থাকতে হবে, পাশাপাশি এরা ইনক্রিটিন হরমোন গুলা ফার্দার ইনসুলিন রিলিজটাকে অগমেন্ট করবে। আমার মনে হয় আমি জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যথেষ্ট আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা এর পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমি আবারও ইনসুলিন সিক্রেশনের যে মেকানিজমটা আবারও এখানে একটু বোঝানোর চেষ্টা করছি। আর একটু বড় করে দেখেন, এই যে গ্লুকোজ যখন আফটার মিল গ্লুকোজ বেড়ে গেল, ব্লাড গ্লুকোজ, এটা গ্লুট2 দিয়ে বিটা সেলে ঢুকলো। প্রথমে গ্লুকোজটা গ্লুকোকাইনেজ এনজাইম দ্বারা গ্লুকোজ 6 ফসফেট হবে, সেটা অক্সিডেশনের মাধ্যমে আবার মাইটোকন্ড্রিয়ায় এটিপি তৈরি করছে। এটিপি যখন তৈরি করছে, এই যে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে গেছে, তাহলে সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বিল্ড আপ করছে, অর্থাৎ রাইজ করছে। সে কারণে সেলটা কি হচ্ছে, ডিপোলারাইজেশন হলো। ডিপোলারাইজেশন যখনই হলো
তাহলে বিটা সেল মেমব্রেনে এই যে ক্যালসিয়াম চ্যানেল, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট বা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। ওপেন হইলে সেলে বিটা সেলের ভিতরে যে ক্যালসিয়াম ইনফ্লাক্স হচ্ছে, এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স যখন হবে তখন এরা যে এই যে মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট, এই যে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং বলে এটাকে, মাধ্যমে এই যে ইনসুলিন কন্টেইনিং যে ভেসিকেল গুলো আছে এইগুলোকে ঠেলে ঠেলে আলটিমেটলি এই যে বিটা সেলের মেমব্রেনের সাথে ফিউজ করবে এবং ফাইনালি এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় ইনসুলিনটাকে রিলিজ করে দিবে। So this is the basic mechanism of insulin release from the beta cell. এখানে একটা জিনিস লক্ষণীয়, বিটা সেলের মেমব্রেনে গ্লুকোজ ঢুকতে কিন্তু আবার ইনসুলিন লাগে না, কারণ GLUT2 ইট ইজ নট সেনসিটিভ টু ইনসুলিন। ইনসুলিনের সাহায্য ছাড়াই GLUT2 দিয়ে গ্লুকোজটা কি করতে পারে, ডিফিউশনের মাধ্যমে ঢুকতে পারে। তাহলে বাইরে যখন গ্লুকোজ বেশি তখন এখানে চ্যানেল দিয়ে ডিফিউশনে ঢুকবে, কিন্তু ভিতরে গ্লুকোজ ঢোকার সাথে সাথে কিন্তু গ্লুকোজ 6 ফসফেট হয়ে যাচ্ছে। যখনই গ্লুকোজ 6 ফসফেট হয়ে যাচ্ছে তখনই এটা বিটা সেলের মধ্যে ট্র্যাপড হয়ে যাচ্ছে, এটা আবার ব্যাক হয়ে কিন্তু বাইরে আসতে পারবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখেন, অনেক সময় এই যে গ্লুকোকাইনেজ এই যে এনজাইমটা দেখালাম এটা মিউটেশন হতে পারে। মিউটেশন হয়ে এই এনজাইমটার ফাংশন যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু খেয়াল করেন এইখান থেকে যে ইনসুলিন রিলিজ সিক্রেশনের গন্ডগোল হবে কি হবে না, কারণ গ্লুকোকাইনেজ এনজাইম ঠিকভাবে কাজ না করলে এটিপি ঠিকভাবে তৈরি হবে না, তাহলে এই যে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলের যে ঘটনাগুলি বললাম গন্ডগোল হবে, তাহলে ইনসুলিন সিক্রেশন কিন্তু সমস্যা হবে। এই ধরনের একটা জিনিস বলা হচ্ছে মোডি, ম্যাচুরিটি অনসেট অফ ডায়াবেটিস মেলাইটাস অফ ইয়ং এজ। ইয়ং এজ ইনসুলিন সিক্রেশন বা রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন হবে, এই জন্য বলা হচ্ছে ম্যাচুরিটি অনসেট। এই ধরনের সমস্যা ইয়ং এজে কিন্তু অনেক সময় এই টাইপ 2 ডায়াবেটিস, আমরা জানি এই টাইপ 2 টা সাধারণত একটু আফটার 30-40 এই ধরনের এজে হয়, কিন্তু এই ক্ষেত্রে ম্যাচুরিটি অনসেট ইয়ং এজেই কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হতে পারে ডিউ টু ডিফেক্টিভ ইনসুলিন সিক্রেশন। তো যাই হোক, সেটা নিয়ে আমরা ডায়াবেটিস মেলাইটাস নিয়ে যে আলোচনা করব সেখানে আমরা এটা আলোচনা করব। তাহলে ইনসুলিন রিলিজের মেকানিজম যে আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম সেইটাই আবার এখানে ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। যারা পরে ফার্স্ট ক্রপ পরীক্ষা দিবেন, খাতায় যেহেতু রিটেন খাতায় লেখা লাগে, এভাবে লিখতে পারেন, গ্লুকোজ এন্টার ইনটু বিটা সেল ভায়া গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 বাই ফ্যাসিলিটেটেড ডিফিউশন, then glucose enter the glycolytic pathway and subsequent oxidative phosphorylation in the mitochondria, and that result in rise in intracellular ATP concentration. আর ATP বেড়ে গেলে কি হবে, ATP sensitive যে পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হলে পজিটিভ আয়ন সেলের ভিতরে বেড়ে যাচ্ছে, ডিপোলারাইজেশন হবে। আর ডিপোলারাইজেশন যখন হলো তখন আবার ভোল্টেজ গেটেড যে ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেল, ওপেন হইলে কি হবে, ইনসুলিন সিক্রেটরি ভেসিকল গুলো it will be fused with the cell membrane leading to insulin secretion by exocytosis process. আমার মনে হয় মেকানিজমটা ক্লিয়ার। এখন রিলেটেড ফার্মাকোলজি, যেহেতু এখানে একটু ইনসুলিন রিলিজের মেকানিজম বললাম, একটু রিলেটেড ফার্মাকোলজি বলি। সেটা হচ্ছে মার্কেটে দুইটা গ্রুপের ড্রাগ আছে যারা কিনা এই বিটা সেলের উপরে কে কাজ করে বিটা সেলকে স্টিমুলেট করে টু প্রমোট ইনসুলিন সিক্রেশন। ওকে, এরকম একটা গ্রুপ হচ্ছে সালফোনাইল ইউরিয়া বা মেগলিটিনাইট। তো এদের আমরা তো অলরেডি মেকানিজমটা পড়েছি। এই সালফোনাইল ইউরিয়া বা মেগলিটিনাইট এদের কাজ হচ্ছে ওই যে এটিপি যে কাজটা করছিল, এটিপি সেনসিটিভ যে পটাশিয়াম চ্যানেল সেইটাকে ক্লোজ করে দেয়। তাহলে যদি ওই চ্যানেলকে ক্লোজ করে দেয় তাহলে সেল কি হবে, পটাশিয়ামের পরিমাণ সেলে বাড়বে, পজিটিভ চার্জ বাড়বে, ডিপোলারাইজেশন হবে, বাকি ঘটনা একই সেম প্রক্রিয়ায় ইনসুলিন সিক্রেশনকে বাড়াবে বা স্টিমুলেট করবে। এই জন্য এই জাতীয় ড্রাগকে বলা হয় সিক্রেটাগগ। এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে লাগবে না, ভবিষ্যতে যখন ফার্মাকোলজি আপনারা পড়বেন তখন এটা লাগবে। সিক্রেটাগগ বা যখন ডাক্তারি করবেন এই ওষুধগুলো প্রেসক্রাইব করবেন তখন এইগুলো আমাদের একটু মাথায় থাকবে। ওকে, তো মেকানিজম আর ডিটেইল আমি বললাম না। আরেকটা যেটা আমি আজকে ফিজিওলজি পড়াইছি এটার উপর বেস করে আরেক ধরনের থেরাপিউটিক এজেন্ট নাওএডেজ খুব কমনলি প্র্যাকটিস, সেটা হচ্ছে এই ইনক্রিটিন ইফেক্টকে কাজে লাগিয়ে বর্তমানে বাজারে কিছু ফার্মাকোলজিক্যাল প্রিপারেশন আছে। সেটা কেমন, তাদেরকে বলা হচ্ছে ইনক্রিটিন বেসড ড্রাগ বা ইনক্রিটিন অ্যাক্টিং ড্রাগ। তারা করতে পারে আইদার ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ এন্ডোজেনাস যে GLP-1 এন্ড GIP এদের কনসেন্ট্রেশনটাকে বাড়াই দিতে পারে, বা এদের
অ্যাকশনটাকে প্রলং করতে পারে। কিভাবে আমি বলি, আমরা তো অলরেডি বলেছি যে এই আমরা যখন আফটার টেকিং মিল, হ্যাঁ, এই হরমোনগুলো তো রিলিজ হচ্ছে, জিআইটি হরমোন, স্পেশালি GLP-1 জিআইপি, এই হরমোনগুলো গিয়েই তো কিন্তু বিটা সেলকে স্টিমুলেট করতেছে, তাই না? এখন এই হরমোনগুলো আবার কে মেটাবোলাইজ করে একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে এই যে ডাইপেপটিডাইল পেপটাইডেস 4 এনজাইম। তাহলে এখন খেয়াল করেন, আমরা যদি এমন কোন এজেন্ট ইউজ করি যারা এই ডাইপেপটিডাইল পেপটাইডেস 4 এনজাইমটাকে ইনহিবিট করে, তাহলে কি হবে? এই এনজাইমটাকে যদি ইনহিবিট করেন, তাহলে GLP-1 এই জিআইপি এর মেটাবোলাইজড হতে সময় লাগবে, এরা প্রলং টাইম অ্যাকশন করবে। তাহলে প্রলং টাইম অ্যাকশন করলে আপনি প্রলং টাইম এদের যে ইনক্রিটিং ইফেক্ট সেটা প্রলংগেশন হচ্ছে। তাহলে এইটাকে বেস করে কিন্তু আমরা ইনসুলিন সিক্রেশনকে বাড়ানোর জন্য এই জাতীয় ড্রাগ ইউজ করি। এই জাতীয় ড্রাগের নাম হচ্ছে DPP-4 ইনহিবিটর। ডিপিপি মানে ডাইপেপটিডাইল পেপটাইডেস 4 এনজাইম। সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন এই সমস্ত নামে বাজারে আছে। যাই হোক, এখন আমাদের ওষুধের নাম জেনে খুব একটা লাভ নেই, বাট দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। অথবা বাজারে সরাসরি GLP-1, যেটা GLP-1 এর অ্যানালগ কমার্শিয়াল প্রিপারেশন আছে যারা GLP-1 এর মতো কাজ করবে এবং GLP-1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারা এই ইনক্রিটিন ইফেক্ট প্রডিউস করবে। এরকম লিরাগ্লুটাইড নামে বাজারে পাওয়া যায়। সো এটাকে বলা হচ্ছে এই ইনক্রিটিন ইফেক্টটাকে ইউটিলাইজ করে দেখেন কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে। তো এই জন্যই আসলে এটা সম্পর্কে একটু আমার বলা। এখন আপনারা নিশ্চয়ই এটা আপনাদের বুঝতে খুবই ইজি হবে, the factors that increase insulin secretion already আপনারা জেনে গেছেন। when metabolic fuels are available in your blood, metabolic fuel মানে আপনার ব্লাডে अवेलेबल গ্লুকোজ আছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড, যদি ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়ে, অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে, definitely it will stimulate the insulin secretion. অলরেডি আমি বলেছি জিআইটি যে হরমোনগুলি আছে, গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন, সিক্রেটিন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এগুলোও কি করবে? এই জিআইটি হরমোনগুলো এনহ্যান্স করতেছে না, যেটা ইনক্রিটিন ইফেক্ট আমরা বুঝাইলাম। এছাড়া দেখেন গ্লুকাগন, গ্রোথ হরমোন, কর্টিসল, এরাও ইনসুলিন সিক্রেশন এনহ্যান্স করবে। তবে এক্ষেত্রে একটু খেয়াল করেন, গ্লুকাগন, গ্রোথ হরমোন, কর্টিসল মিডিয়েটেড যে ইনসুলিন সিক্রেশন বাড়তেছে, এইটা ইফেক্টটা ডাইরেক্ট ইফেক্ট না, এটা ইনডিরেক্ট। গ্লুকাগন ব্লাড সুগার বাড়ায়, গ্রোথ হরমোন এখানে যে তিনটা হরমোনের নাম দিয়েছে তিনটাই ব্লাড সুগার বাড়ায়। আর ব্লাড সুগার যখন বেড়ে যায়, এই ইনক্রিজ ব্লাড সুগার উইল স্টিমুলেট দ্য বিটা সেল টু সিক্রেট ইনসুলিন, সো দ্যাট ইজ দ্য ইনডিরেক্ট ইফেক্ট। ওকে, এছাড়া বিটা অ্যাড্রেনার্জিক স্টিমুলেশন বা কারো যদি ইনসুলিন রিসেপ্টর রেজিস্ট্যান্স থাকে, ইনসুলিন কাজ করতেছে না, তাহলে কি হবে? বেশি বেশি এবার ইনসুলিন সিক্রেশন রিলিজের জন্য, যেহেতু ব্লাড সুগার বেশি রেইজ থাকতেছে, এটা ফার্দার ইট উইল স্টিমুলেট দ্য বিটা সেল টু সিক্রেট ইনসুলিন। আর অলরেডি তো বললাম সালফোনাইল ইউরিয়া যে ড্রাগ অর্থাৎ সিক্রেটাগগ যারা ইনসুলিন সিক্রেশনকে বাড়ায়, যেমন গ্লাইবুরেট, টলবুটামাইড, ড্রাগের নাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দরকার নাই, এই গ্রুপে যে ড্রাগগুলি আছে ইনসুলিন সিক্রেশন বাড়ায়। তাহলে অপরদিকে ইনসুলিন সিক্রেশন কমাবে কি কারণে? কমাবে হচ্ছে যদি তাহলে আপনার মেটাবলিক ফুয়েল যদি ব্লাডে কম থাকে, আপনি ফাস্টিং এ আছেন, না খেয়ে আছেন, তাহলে ব্লাড গ্লুকোজ কমে গেল। হ্যাঁ, ফাস্টিং এ আছেন, স্টারভেশন যাই বলেন। আর সোমাটোস্ট্যাটিন, এই যে ওখানে সেলগুলো দিছিল না, ডি সেল থেকে যে সোমাটোস্ট্যাটিন রিলিজ হয়, এই সোমাটোস্ট্যাটিন প্যারাক্রাইন ফ্যাশনে বিটা সেলের সিক্রেশনকে কি করবে? ইনহিবিট করবে। ওকে, আচ্ছা। আবার আলফা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি যদি বাড়ে, বিটা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি এটা কিন্তু ইনসুলিন সিক্রেশন বাড়াই বলছে, আর আলফা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি মনে রাখবেন ইনসুলিন সিক্রেশন কমাবে। এছাড়া লেপটিন যে একটা হরমোন আছে, এটাও ইনসুলিন সিক্রেশন কমাবে। ওকে, আমার মনে হয় এটা এখন আপনাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন এন্ড হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ডিক্রিজ ইনসুলিন সিক্রেশন। তবে আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই, ইনক্রিটিন সম্পর্কে আবার একটু কথা বলি। ইনক্রিটিন ইফেক্ট, ধরেন আপনি যদি ব্লাড কাউকে ইনজেক্টেবল আইভি রুটে গ্লুকোজ দেন, তাহলে কি আপনি ইনক্রিটিন ইফেক্ট পাবেন? না, এই গ্লুকোজটা গিয়ে সরাসরি সে বিটা সেলকে স্টিমুলেট করবে ইনসুলিন সিক্রেশনের জন্য, কারণ এইখানে আপনি আইভি রুটে গ্লুকোজ দিলে তো জিআইটি হরমোন রিলিজ হবে না। তাহলে ইনক্রিটিন ইফেক্ট পেতে হলে অবশ্যই আপনাকে ওরালি
আমরা যখন কোনো কিছু খাই সেখানেই কিন্তু আলটিমেটলি জিআইটি হরমোনগুলো রিলিজ হয়। তাহলে এটা এক্সপেরিমেন্টালি কিভাবে প্রুভ করছে? ধরেন একজনকে ওরালি গ্লুকোজ দিছে এবং আরেকজনকে আইভি রুটে গ্লুকোজ দিছে। দেওয়ার পর এইবার দেখছে কোন ইনসুলিন সিক্রেশন কতটা হয়। পরীক্ষায় দেখা গেছে যাকে ওরালি গ্লুকোজ দেওয়া হয়েছে তার ইনসুলিন সিক্রেশন একটু বেশি পরিমাণে হয়েছে, আর যাকে আইভি রুটে দিছে তার একটু কম হয়েছে ইনসুলিন সিক্রেশন। তাহলে ওরাল রুটে এই যে অ্যাডভান্টেজ, তাহলে এটা প্রমাণিত যে আসলে ওই জিআইটি হরমোনের ইনক্রিটিং ইফেক্ট, ইনক্রিমেন্টাল যে সিক্রেশনের কারণে ওরালি দিলে এইটা ইনসুলিন সিক্রেশনটা বেশি হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছে, ইনক্রিটিং ইফেক্ট নিয়ে আর বলবো না। এখন বলি হচ্ছে প্যাটার্ন অফ ইনসুলিন সিক্রেশন। ইনসুলিন সিক্রেশনের প্যাটার্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভবিষ্যতে লাগবে। ইনসুলিন সিক্রেশনের বিভিন্ন ফেজ আছে। তো একটা হচ্ছে কি, যখন আমরা ফাস্টিং কন্ডিশনে থাকি, অর্থাৎ ইন বিটুইন মিল, হ্যাঁ, তখন খুবই লো রেটে, অর্থাৎ ইন বিটুইন মিল যখন আমরা না খেয়ে আসি তখন তো আর ব্লাডে মেটাবলিক ফুয়েল নাই, আর মেটাবলিক ফুয়েল না হলে তো বিটা সেলকে অত বেশি স্টিমুলেশন দিবে না। তার মানে সেই সময় যদি মেটাবলিক ফুয়েল লো থাকে, তারপরেও এই সময়টা খুব লো বিটা সেল থেকে অল্প পরিমাণে ইনসুলিন সিক্রেশন হয়, সেটা বলা হচ্ছে 1 ইউনিট পার আওয়ার, প্রতি ঘন্টায় 1 ইউনিট করে, এইভাবে 24 ঘন্টা 24 ইউনিট। এই যে ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে ফাস্টিং বা ইন বিটুইন মিল, এই যে লো রেট অফ সিক্রেশন, এইটাকে বলে বেজাল সিক্রেশন, আর এই ইনসুলিনটাকে বলে বেজাল ইনসুলিন। ওকে, আচ্ছা, এইবার ধরেন আমরা আফটার টেকিং মিল, তাহলে কি হবে? জাস্ট ইমিডিয়েটলি আফটার টেকিং মিল দেখা যাচ্ছে যে ইনসুলিন সিক্রেশন হঠাৎ করে বেড়ে গেছে। শার্প রাইজ অফ ইনসুলিন সিক্রেশন ফলোইং মিল। খাওয়ার পরে যে ইনসুলিন সিক্রেশন বেড়ে গেল, এইটাকে বলে বোলাস ইনসুলিন অথবা প্রান্ডিয়াল। আর এই সিক্রেশনটাকে বলতেছে প্রান্ডিয়াল সিক্রেশন অথবা বোলাস সিক্রেশন, আর ইনসুলিনটাকে বলতেছে বোলাস ইনসুলিন। এটা কেন বলতেছি? ডাক্তাররা তো রোগীর প্রেসক্রিপশনে লিখে দেয় যে খালি পেটে গ্লুকোজ করে নিয়ে আসেন আর খাবার 2 ঘন্টা পরে করে নিয়ে আসেন। তাহলে কেন দেয়? কারণ ডাক্তার সাহেব দেখতে চায় যে তার আসলে কোন জায়গাটায় সমস্যা। খালি পেটে গ্লুকোজ বেশি, খালি পেটে মানে ইন বিটুইন মিল, মানে ফাস্টিং এর সময়। তাহলে আমরা জানি ফাস্টিং এর সময় কোন ইনসুলিনের সিক্রেশন হয়? বেজাল ইনসুলিন। তাহলে কারো যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ বেশি দেখি, ডাক্তার মনে মনে একটা আইডিয়া করবে, তাহলে মনে হয় এর বেজাল যে ইনসুলিন সিক্রেশন সেইটাতে সমস্যা আছে। আবার একটা লোকের দেখা গেল ফাস্টিং এর ব্লাড সুগার মোটামুটি কন্ট্রোলে থাকে, কিন্তু তার খাবার পরের যে ইনসুলিন, এই খাবার পরের এই যে গ্লুকোজ সিক্রেশনটা অনেক, মানে গ্লুকোজ কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে গেছে। খাবার পরে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি, তার মানে মনে হয় খাবার পরে যে ইনসুলিন সিক্রেশন যে পরিমাণে হওয়ার কথা সেখানে কোনো গন্ডগোল হচ্ছে, অর্থাৎ বোলাস ইনসুলিনের সমস্যা, প্রান্ডিয়ালের সমস্যা। আবার কোন একটা রোগীর দেখলেন যে খাবার খালি পেটেও বেশি গ্লুকোজ, ভরা খাবার পরেও গ্লুকোজ বেশি, তার মানে সেই পেশেন্টের ক্ষেত্রে বুঝতে হবে যে তার বোথ বেজাল ইনসুলিনেও সমস্যা হচ্ছে, প্রান্ডিয়াল বোলাস ইনসুলিনেও সমস্যা হচ্ছে। তাহলে এইগুলো বোঝার দরকারটা কি? এইগুলো বোঝার দরকার হচ্ছে আপনি রোগীটাকে যে চিকিৎসা করবেন, সেটা বাজারে বিভিন্ন ধরনের ইনসুলিন পাওয়া যায়, বেজাল ইনসুলিন আছে, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, তাকে কোন ধরনের চিকিৎসাটা দিবেন, কোন ধরনের ইনসুলিন দিবেন সেটা, বা কোন ধরনের মেডিকেশন দিবেন সেটা চয়েস করার জন্য এটা এজ এ ডক্টর হিসেবে আপনার জানা একান্ত প্রয়োজন। এই জন্য ফিজিওলজি পড়ার সময় এখন থেকেই এই ইনসুলিন সিক্রেশনের ফেজগুলি জানা উচিত, যেন ভবিষ্যতে আপনি খুব কমফোর্টেবলি এই জিনিসগুলো বুঝতে পারেন। এখন কথা হচ্ছে এই যে খাবার পরে যে সিক্রেশনটা ইনসুলিনের, এটা হচ্ছে প্রান্ডিয়াল সিক্রেশন, এইটার আবার দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ফার্স্ট ফেজ আর একটা হচ্ছে সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজটা খেয়াল করেন, উইদিন সেকেন্ডস অফ এক্সপোজার টু গ্লুকোজ, জাস্ট খাবার পরপরই উইদিন 2-3 মিনিট বা ম্যাক্সিমাম 3 to 5 মিনিটসের ভিতরে যখন গ্লুকোজ কনসেন্ট্রেশনটা বেড়ে গেল এবং বিটা সেলকে স্টিমুলেশন দিল, তখন ইনসুলিন সিক্রেশন হঠাৎ করে 10 গুণ বেড়ে যাবে একসাথে। দেখেন, দ্যাট পিকস at 3 to 5 minutes about 10-fold rise, এবং
এই রাইজ করার পরে আবার এটা কি করতেছে, দেখা যাচ্ছে মোটামুটি অ্যানাদার নেক্সট 5 থেকে 10 মিনিটের ভিতরে আবার এই ইনসুলিন সিক্রেশনটা কমে চলে আসছে, কমে গেছে, 50% কমে গেছে। মজার বিষয়, কারণ হচ্ছে কি দেখেন, বিটা সেলের যে একটু আগে বলছি সিক্রেটরি গ্র্যানিউলস এর ভিতরে বা ভেসিকলের ভিতরে যে অলরেডি যে সমস্ত ইনসুলিন তৈরি হয়ে আছে, যেগুলো রেডি ইনসুলিন, স্টিমুলেশন দিছে, গ্লুকোজ আসছে, সরাসরি রেডি তৈরি আছে, সেগুলোকে রিলিজ করে দিছে, যেটা সাডেন ইনসুলিন সিক্রেশন বেড়ে গেছে। কিন্তু যখন প্রিফর্ম ইনসুলিন গুলো শেষ হয়ে গেল, তখন তো আবার কি করতে হবে, আবার ইনসুলিন সিক্রেশন, আবার নতুন ইনসুলিন সিনথেসিস করতে হবে, তারপরে সেটাকে সিক্রেশন করতে হবে, তাহলে একটু সময় লাগবে। যেহেতু তাহলে প্রথম ইনসুলিন সিক্রেশনের পিকটা কেন হচ্ছে বুঝতে পারছেন, ইমিডিয়েটলি আফটার ফুড উইদিন 2 থেকে 5 মিনিটের মধ্যে সাডেন ইনসুলিন সিক্রেশন 10 গুণ বেড়ে যাবে। তাহলে এই সময় এই রেসপন্সটা কেন হচ্ছে, এইটা সময় কোন ধরনের ইনসুলিন, প্রিফর্মড ইনসুলিন রিলিজ হচ্ছে। এইটাই বলছি যে ইনিশিয়াল পিক অকার্স ডিউ টু রিলিজ অফ প্রিফর্মড ইনসুলিন। আচ্ছা, এরপরে কি হলো, সেকেন্ড ফেজ, মোটামুটি 15 মিনিট পরে এই যে ইনসুলিন সিক্রেশনটা কমে গেছিল, কমে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি এট দা অ্যাবাউট 15 মিনিটস এই ইনসুলিন সিক্রেশন আবার রাইজ করবে, দ্বিতীয়বার ইনসুলিন সিক্রেশন বাড়া শুরু হবে, and reaches a new plateau in 2 to 3 hours, এবং এই সিক্রেশনটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করবে, মানে এটার পিরিয়ডটা কিছুটা প্রলং। ওকে, এবং this secretion result both from preformed and newly synthesized insulin। তাহলে এই রেসপন্সটা কি হচ্ছে, কিছু প্রিফর্ম ইনসুলিন অল্প কিছু ছিল সেটা রিলিজ হচ্ছে, আর সাথে বাই দিস টাইম তো গ্লুকোজের কারণে স্টিমুলেশন হয়েছে, এর ভিতরে আবার নতুন যে ইনসুলিন তৈরি হয়েছে সেইগুলো সিক্রেশন হবে। তাহলে এই রেসপন্সটা অর্থাৎ সেকেন্ড ফেজটা হবে ডিউ টু রিলিজ অফ বোথ প্রিফর্ম এন্ড নিউলি সিনথেসাইজড ইনসুলিন। কথাটা বোঝাতে পারলাম কিনা? তাহলে বোলাস ইনসুলিন খাবার পর পর ইনসুলিন আবার দুইটা ফেজ হয়। ইমিডিয়েট ফার্স্ট ফেজটা এটা হচ্ছে র্যাপিড, মোটামুটি এটা বেশিক্ষণ পারসিস্ট করে না, 5-10 মিনিট সর্বোচ্চ থাকে, মেইনলি প্রিফর্ম ইনসুলিন রিলিজ হচ্ছে, এরপরে আবার ইনসুলিন সিক্রেশন কমে যায়, কিন্তু এর পরে আবার অ্যাজ নতুন ইনসুলিন সিনথেসিস হয়, নিউলি সিনথেসাইজড ইনসুলিন, এবং সেগুলো সিক্রেশন হওয়ার মাধ্যমে আস্তে আস্তে ইনসুলিন সিক্রেশন বাড়তে থাকে, বাড়তে বাড়তে যে 2 থেকে 3 ঘন্টা পারসিস্ট করবে। এই জন্যই তো বলি খাবার 2 ঘন্টা পরে কেন ডাক্তার কেন 5 ঘন্টা পরে দিল না, কেন 1 ঘন্টা পরে দিল না, কারণ 2 ঘন্টার ভিতরে এই যে ইনসুলিনটা রিলিজ হচ্ছে, এরা কি করবে, ব্লাড সুগার কনসেন্ট্রেশন যে বেড়ে গেছিল সেইটাকে কমায়ে নরমালে নিয়ে আসবে। আরো একটা জিনিস আমি এখান থেকে বলতে চাই, আমি যদি বিটা সেলের ফাংশনটা আসলে বুঝতে চাই, তাহলে কোনটা এখানে বেশি ইম্পর্টেন্ট, ফাস্টিং ব্লাড গ্লুকোজ দেখে আপনি বেশি ভালো বুঝতে পারবেন, নাকি 2 আওয়ার আফটার মিল বা পোস্টপ্রান্ডিয়াল, কারণ আপনি এখানে খাবারের মাধ্যমে বিটা সেলকে স্টিমুলেশন দিয়ে দেখতেছেন বিটা সেলের রেসপন্সটা কেমন। তো দিস ইজ মোর স্পেসিফিক টু বিটা সেল ফাংশনস। ওকে, আচ্ছা, অনেক সময় জিজ্ঞাসা করতে পারে কোনটা বিটা সেলের ফাংশন বোঝানোর জন্য যদি একটা করতে বলি কোনটা করতে দিবা, ফাস্টিং নাকি 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট, 2 আওয়ার আফটার মিল বা পোস্টপ্রান্ডিয়াল? তাহলে উত্তরটা কি হবে, পোস্টপ্রান্ডিয়াল। আচ্ছা, এই জিনিসটাই যে ঘটনাটা বললাম সেটা ছবিতেই এখানে পাশে দেখানো হয়েছে। শুরুতে দেখেন এই যে উইদিন 2 থেকে 3 মিনিটের ভিতরে ইনসুলিন সিক্রেশনটা অনেক বেড়ে গেছে, কারণ এখানে প্রিফর্মড ইনসুলিন যেগুলো আছে রিলিজ হয়েছে, কিন্তু সেগুলো যখন আবার কমে গেছে, ইনসুলিন সিক্রেশন কমে আবার দেখেন এই যে নেমে গেছে। এরপরে কিন্তু আবার নতুন ইনসুলিন আস্তে আস্তে তৈরি হবে এবং সিক্রেশন বাড়বে, এই জন্য আবার সেকেন্ড একটা পিক এই যেখানে চলে গেছে, এবং এইটা কিন্তু প্রলং পিরিয়ড, মোটামুটি আপ টু 2 to 3 আওয়ার্স এটা পারসিস্ট করবে, এবং বাই দিস টাইম ব্লাড সুগার কনসেন্ট্রেশনটাকে নরমালাইজ করে ফেলবে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝালাম। এখন আমরা পড়ব
যে প্রিন্সিপাল অ্যাকশন অফ ইনসুলিন, বা সোজা কথায় যদি পরীক্ষাতে ফাংশন অফ ইনসুলিন আছে তাহলে আমরা কি বলি? ইনসুলিনের অ্যাকশনটাকে আমরা এইভাবে বলতে পারি, একটা হচ্ছে র্যাপিড অ্যাকশন, মানে ইমিডিয়েটলি ইনসুলিন রিলিজ হওয়ার পরে ইনসুলিন প্রথম যে কাজটা করবে উইদিন সেকেন্ড, সেটা হচ্ছে এই যে ব্লাডে অ্যাভেলেবেল মেটাবলিক ফুয়েল যে আসলো এইগুলোকে তাড়াতাড়ি সেলের ভিতরে ঢুকাই দেওয়া। যেগুলো ইনসুলিন সেন্সিটিভ যে টিস্যুগুলো আছে বা সেলে আছে তাদের ভিতরে তাড়াতাড়ি করে এই যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এইগুলোকে সেলের ভিতরে এন্ট্রি দেওয়া। সেজন্য বলা হচ্ছে ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড। এছাড়া একটা ইলেকট্রোলাইট, স্পেশালি এটা মনে রাখতে হবে, পটাশিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা না জানলে মুশকিল হবে পরবর্তীতে, ইনটু দ্য ইনসুলিন সেন্সিটিভ সেল। এই জন্য বলা হচ্ছে যে র্যাপিড অ্যাকশন ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এন্ড পটাশিয়াম ইনটু ইনসুলিন সেন্সিটিভ সেল। ইনসুলিন সেন্সিটিভ সেল কি কি আছে? লিভার, মাসেল, অ্যাডিপোজ টিস্যু, মনে রাখবেন। ইন্টারমিডিয়েট অ্যাকশন, এরপরে উইদিন মিনিটস, হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে ইনসুলিনের আদার যে অ্যাকশন গুলো শুরু হবে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসকে স্টিমুলেট করবে, প্রোটিন সিনথেসিস, এবং প্রোটিন ডিগ্রাডেশনটাকে ইনহিবিট করবে। তাহলে ইনসুলিন ডেফিনেটলি যেহেতু প্রোটিন সিনথেসিস করে এবং ইনহিবিশন ব্রেকডাউন ইনহিবিট করে, ডেফিনেটলি ইট ইজ অ্যানাবলিক হবে, তাই না? আরেকটা জিনিস খেয়াল করেন, অ্যাক্টিভেশন অফ গ্লাইকোলাইটিক এনজাইম অর্থাৎ গ্লাইকোলাইসিস কে স্টিমুলেট করে, এবং গ্লাইকোজেন সিনথেস এনজাইমটাকে স্টিমুলেশনের মাধ্যমে গ্লাইকোজেনেসিসেও স্টিমুলেট করবে। আর ইনহিবিশন অফ ফসফোরাইলেজ, একটা এনজাইম, আপনারা জানেন যে ফসফোরাইলেজ এনজাইম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিসের জন্য লাগে, ওকে? তাহলে গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করবে এবং গ্লুকোনিওজেনিক যে এনজাইমকে ইনহিবিট করবে, তাহলে গ্লুকোনিওজেনেসিসটাকেও ইনহিবিট করবে। সো এই ইফেক্ট গুলো হচ্ছে মোটামুটি প্রোটিন মেটাবলিজমের উপরে এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে এখানে যে ইফেক্ট সেটা দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট ইফেক্ট, and it happens within minutes. এরপরে ডিলেড ইফেক্ট, এরপরেও যদি অতিরিক্ত গ্লুকোজ থাকে তখন সেখান থেকে ইনসুলিন কি করবে, সেই এক্সেস গ্লুকোজটাকে ফ্যাটে কনভার্ট করবে। এটাকে বলা হচ্ছে লাইপোজেনিক, increase in messenger RNA for lipogenic action and other enzymes. So this is the delayed hour. তাহলে আমাদের র্যাপিড অ্যাকশন, ইন্টারমিডিয়েট অ্যাকশন এন্ড ডিলেড অ্যাকশন। র্যাপিডে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফুয়েল গুলোকে সেলের ভিতরে আপটেক করা, স্পেশালি গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিডস এন্ড একটা ইলেকট্রোলাইটস আছে পটাশিয়াম, ইনসুলিন সেনসিটিভ যে সেলগুলি আছে। এরপরে ইন্টারমিডিয়েট ইফেক্টিভ রিজন প্রোটিন সিনথেসিস কে করবে, প্রোটিন ডিগ্রেডেশনটাকে ইনহিবিট করবে, গ্লাইকোলাইটিক এনজাইমকে স্টিমুলেট করতেছে, গ্লাইকোজেন সিনথেস এনজাইমকে স্টিমুলেট করতেছে এবং ফসফোরাইলেজ এনজাইমকে ইনহিবিট করতেছে, গ্লুকোনিওজেনেসিস এনজাইমকে ইনহিবিট করতেছে। আর ডিলেড ইফেক্টের ভিতরে মনে রাখবেন লাইপোজেনিক, ইনসুলিনের যে লাইপোজেনিক অ্যাকশন আছে যেটা আমরা পরবর্তী লেকচারে এগুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিলেড ইফেক্ট, ওকে? আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করেন ইনসুলিন সম্পর্কে আর কিছু কয়েকটা শর্টকাট ইনফরমেশন এখানে দিলাম। সার্কুলেশনে কিন্তু ইনসুলিন আনবাউন্ড ফর্মে থাকবে, অর্থাৎ ইনসুলিন কোনো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে না। এটার হাফ লাইফ কিন্তু আমি অলরেডি একবার বলছি 1 থেকে 6 মিনিট, মনে রাখতে পারেন। কোনো কোনো বইতে 5 মিনিট লেখা আছে, কোনো অসুবিধা নাই, কাছাকাছি হইলেই হবে। মোটামুটি হাফ লাইফটা শর্ট, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর র্যাপিডলি মেটাবোলাইজড হয়ে যায়, আমি বলছি কেন হাফ লাইফ শর্ট। র্যাপিডলি মেটাবোলাইজড ইন দ্য লিভার এবং কিডনি, এবং যেই এনজাইম দিয়ে ইনসুলিনটা মেটাবোলাইজ হয়েছে তার নাম হচ্ছে ইনসুলিনেজ এনজাইম। এরা লিভার এবং কিডনিতে থাকে, ইনসুলিনেজ, যার মাধ্যমে কিন্তু ইনসুলিন খুব র্যাপিডলি মেটাবোলাইজড হয়ে যায় এবং এটা কিন্তু সার্কুলেশন থেকে ক্লিয়ার হয়ে যায়, ওকে? আচ্ছা, এর আজকের আলোচনা এই পর্যন্ত থাক। আরো অনেক আলোচনা আছে, ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন, বিভিন্ন টিস্যুর উপরে, অ্যাডিপোজ টিস্যুতে কি ইফেক্ট, মাসেল টিস্যুতে কি ইফেক্ট, লিভারের উপরে কি ইফেক্ট, এই যে বিশদ আলোচনা, যে স্পেশালি মেটাবলিজমের উপরে, ইনসুলিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটা মেটাবলিজমের উপরেই গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং যেগুলো জানা অত্যন্ত জরুরি। তো এই সমস্ত বিষয় নিয়ে বাকি যে অংশটা সেটা আমি নেক্সট লেকচারে আলোচনা করব। আশা করি
আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে সাবস্ক্রাইব করার জন্য ইনভাইট করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি আমার লেকচারটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে ফিডব্যাক দিবেন। তো দ্যাটস অল ফর টুডে।